ইন্দোনেশিয়ার স্বাধীনতার গল্পটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল? কোনো রাজনৈতিক দল থেকে, নাকি কোনো সশস্ত্র বিদ্রোহ থেকে? না, আসলে এর উত্তরটা লুকিয়ে আছে একটা সাধারণ ব্যবসায়ী সমিতির মধ্যে। ভাবা যায়, আজ আমরা সেরেকাত ইসলামের সেই অবিশ্বাস্য যাত্রার কথাই জানব, যেটা একটা ব্যবসায়ী সমিতি থেকে ইন্দোনেশিয়ার প্রথম গণ আন্দোলনে পরিণত হয়েছিল এবং একটা গোটা জাতির ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। তো চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। প্রথমে আমরা দেখব কিভাবে বাটিক ব্যবসায়ীদের একটা ছোট সমিতি জাতীয়তাবাদের আঁতুড়ঘরে পরিণত হল। এরপর আমরা দেখব কেন আর কিভাবে এটা একটা বিস্ফোরণের মতো জনপ্রিয় হয়ে উঠল। তারপর আমরা জানব সেই সবচেয়ে নাচকীয় অধ্যায়টা, কেন এত বড় একটা আন্দোলন লাল আর সাদা এই দুই ভাগে ভেঙে গেল। আর সবশেষে আমরা বিশ্লেষণ করব এই ভাঙনের পরেও কিভাবে সারেকাত ইসলাম আধুনিক ইন্দোনেশিয়ার ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। সব বড় গল্পের শুরুটা কিন্তু সবসময় খুব নাটকীয় হয় না। সারেকত ইসলামের গল্পটাও শুরু হয়েছিল বাজারের কোলাহলে, যেখানে জাভার স্থানীয় মুসলিম ব্যবসায়ীরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছিলেন। চলুন এই পর্বের গভীরে গিয়ে দেখি কিভাবে অর্থনৈতিক সুরক্ষার এই লড়াইটা একটা জাতীয় আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু সময়টা পিছিয়ে যেতে হবে, মানে বিংশ শতাব্দীর শুরুর দিকে। তখন ইন্দোনেশিয়ায় চলছে ডাচ ঔপনিবেশিক শাসন। জাভার স্থানীয় মুসলিম ব্যবসায়ীরা, বিশেষ করে যারা বাটিক কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তারা একটা ভয়াবহ প্রতিযোগিতার মুখে পড়েন। একদিকে ছিল ডাচদের পুঁজিবাদী ব্যবস্থা, আর অন্যদিকে ছিল চীনা ব্যবসায়ীদের একচেটিয়া বাজার দখল। এই দুইয়ের চাপে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা একরকম কোণঠাসা হয়ে যাচ্ছিলেন, আর এই অর্থনৈতিক বঞ্চনায় কিন্তু একটা বড় বিদ্রোহের জমি তৈরি করে দিচ্ছিল। আর ঠিক এই চাপ থেকেই জন্ম নিল আন্দোলনের প্রথম রূপটা। নাম ছিল সারেকাত দাগাং ইসলাম বা এসডিআই, সোজা বাংলায় বললে ইসলামী ব্যবসায়ী সমিতি। ১৯০৫ বা কোনো মতে ১৯১১ সালে হাজি সামনহুদি নামের একজন ব্যবসায়ী এটা প্রতিষ্ঠা করেন। এর প্রাথমিক লক্ষ্য কিন্তু খুব সাদামাটা ছিল, জাভার মুসলিম বাটিক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। ব্যাস এটুকুই। কিন্তু আসল নাটকীয় পরিবর্তনটা আসে ১৯১২ সালে। এই একটা বছর সবকিছু বদলে দেয়। সংগঠনের নেতৃত্বে আসেন ওমার সাইয়েদ শুক্রোয়ে মিনোতো নামের একজন অত্যন্ত ক্যারিশম্যাটিক লিডার। তার কথা বলার ভঙ্গি আর ব্যক্তিত্ব ছিল অসাধারণ, আর তার নেতৃত্বেই সংগঠনটা একটা বিশাল সিদ্ধান্ত নেয়। নাম থেকে দাগাং অর্থাৎ ব্যবসায়ী শব্দটা সরিয়ে ফেলা হয়, নতুন নাম হয় সারেকাত ইসলাম। এই ছোট্ট পরিবর্তনটাই আসলে ছিল একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত। আর এই পুরো রূপান্তরের পেছনের কারিগর ছিলেন ওই একজনই, চক্রমাইনো মনিতো। তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে এই ব্যবসায়ীদের সমস্যাটা বিচ্ছিন্ন কিছু নয়, এটা আসলে ঔপনিবেশিক শোষণের একটা অংশমাত্র। তাই তিনি এই আন্দোলনকে শুধু ব্যবসায়ীদের গণ্ডি থেকে বের করে আনেন, তিনি এটাকে সাধারণ কৃষক, শ্রমিক, মানে শোষিত সমস্ত মানুষের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্মে পরিণত করেন। আর তার জ্বালাময়ী বক্তৃতা দিয়ে তিনি এই স্বপ্নটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, কিভাবে এই ছোট্ট সমিতিটা একটা আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ল। এটাই ছিল ইন্দোনেশিয়ার প্রথম সত্যিকারের গণ আন্দোলন, যা লক্ষ লক্ষ মানুষকে এক পতাকার নিচে নিয়ে এসেছিল। চলুন দেখি কিভাবে এই বিস্ফোরণটা ঘটল। সারেকাত ইসলামের আসল শক্তিটা বুঝতে হলে এর আগের সংগঠনগুলোর সাথে এর পার্থক্যটা বোঝা খুব জরুরি। যেমন ধরুন, বুদি উতোমো নামের একটা সংগঠন ছিল, কিন্তু সেটা ছিল শুধু উচ্চবিত্ত বা শিক্ষিত ইলিটদের জন্য। তাদের আলোচনাও ছিল মূলত সংস্কৃতি নিয়ে। কিন্তু সারেকাত ইসলাম ঠিক এর উল্টো কাজটা করল। এটা রাজনীতির দরজাটা একদম সাধারণ মানুষের জন্য খুলে দিল। তাদের এভরিডে লাইফের সমস্যা, মানে অর্থনৈতিক অধিকার আর রাজনৈতিক বঞ্চনার কথা বলল, যা মানুষের মনে সরাসরি গিয়ে ধাক্কা দিয়েছিল। এর জনপ্রিয়তা যে কি পর্যায়ে পৌঁছেছিল তা শুনলে অবাক হতে হয়। মাত্র কয়েক বছরের মধ্যে, মানে ১৯১৯ সাল নাগাদ, এর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ লক্ষে। ভাবা যায়? আর এরা কিন্তু শুধু শহরের ব্যবসায়ী ছিলেন না, এদের মধ্যে ছিল গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, সমাজের সব স্তরের সাধারণ মানুষ। ইন্দোনেশিয়ার ইতিহাসে এটাই ছিল প্রথম কোনো সত্যিকারের মাস মুভমেন্ট। তাহলে প্রশ্ন হল, এত জনপ্রিয়তার রহস্যটা কী ছিল?
আসলে এর পেছনে ছিল 4টে বড় কারণ বা বলা যেতে পারে 4টে পিলার। প্রথমটা হলো ইসলামিক ঐক্য। এটা ডাচ শাসকদের বিরুদ্ধে একটা শক্তিশালী পরিচয় তৈরি করে দিয়েছিল। 2 গণরাজনীতি, যা সাধারণ মানুষকে প্রথমবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 3 অর্থনৈতিক চেতনা, যা ঔপনিবেশিক শোষণ যে আসলে কি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর 4 নম্বরটা ছিল একটা দাবি, যা ছিল সবচেয়ে বৈপ্লবিক, নিজেদের শাসন করার অধিকারের দাবি। আর এই 4টে পিলারের মধ্যে সবচেয়ে বৈপ্লবিক দাবিটা তোলা হলো ১৯১৬ সালে তাদের জাতীয় কংগ্রেসে। দাবিটা ছিল স্বায়ত্তশাসন বা সেলফ গভর্নমেন্ট, মানে আমরা আমাদের শাসন নিজেরাই করব। একবার ভাবুন, ডাচ ঔপনিবেশিক শাসনের একেবারে কেন্দ্রবিন্দুতে বসে এই দাবি করাটা কি পরিমাণ সাহসের কাজ ছিল। এই একটা দাবি ইন্দোনেশিয়ার রাজনৈতিক আলোচনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় আর পূর্ণ স্বাধীনতার স্বপ্নের বীজটা বুনে দেয়। কিন্তু দেখুন, যখন কোনো আন্দোলন এত দ্রুত বড় হয়, তখন তার ভেতরেই মতের অমিল, সংঘাত তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। সারেকাত ইসলামের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এই পর্বে আমরা দেখব সংগঠনের ভেতরেই কিভাবে একটা ভাবাদর্শের লড়াই দানা বেঁধেছিল, যা শেষ পর্যন্ত আন্দোলনটাকে 2 টুকরো করে দেয়। ইসলামের নামে লক্ষ লক্ষ মানুষ তো একজোট হল, কিন্তু প্রশ্নটা হল, এই ঐক্য কি টিকেছিল? বিশেষ করে যখন দুনিয়া জুড়ে নতুন নতুন রাজনৈতিক চিন্তাভাবনা যেমন মার্ক্সবাদ ছড়িয়ে পড়ছে। ইতিহাস সাক্ষী, এই ঐক্যটা টেকেনি। আন্দোলনের ভেতরে এই লড়াইটা 2টো শিবিরে ভাগ হয়ে গেল। একদিকে ছিল সাদা সারেকাত, মানে যারা চক্র আমিনতর ইসলামী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিল, আর অন্যদিকে তৈরি হল লাল সারেকাত। এদের নেতৃত্বে ছিল শেমাউন আর দার্সনর মতো তরুণ বামপন্থী নেতারা, যারা মার্ক্সবাদের দ্বারা প্রভাবিত ছিলেন। তাদের ফোকাস ছিল শ্রেণী সংগ্রাম আর বিপ্লব। বুঝতেই পারছেন, এই 2 পথের মিলন প্রায় অসম্ভব ছিল। একদিকে ধর্মের ভিত্তিতে জাতীয় ঐক্য, আর অন্যদিকে শ্রেণীর ভিত্তিতে বৈপ্লবিক সংগ্রাম। এই 2 আদর্শের সংঘাত এড়ানো গেল না। এর চূড়ান্ত পরিণতি হল ১৯২৩ সালে, যখন আন্দোলনটা আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল। এই ভাঙনের ফলাফলটা কিন্তু ছিল অসম্ভব গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী। সাদা গোষ্ঠীটা একটা ইসলামী জাতীয়তাবাদী দল হিসেবে কাজ চালিয়ে গেল, আর লাল গোষ্ঠী মানে বামপন্থী অংশটা ইন্দোনেশিয়ার রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করল। তারাই পরবর্তীতে ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি বা পিকেআই গঠনে মূল ভূমিকা পালন করে। অর্থাৎ সারেকাত ইসলামের গর্ভ থেকেই ইন্দোনেশিয়ার রাজনীতির 2টো প্রধান ধারা, ইসলামপন্থী এবং কমিউনিস্ট, জন্ম নিল। তাহলে কি ধরে নেব যে আন্দোলনটা ব্যর্থ হল? একদমই না। চলুন আমাদের শেষ পর্বে দেখি কিভাবে এই ভাঙনের পরেও সারেকাত ইসলাম ইন্দোনেশিয়ার ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং যে কিভাবে একটা বিভক্ত আন্দোলনও একটা জাতির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। ইতিহাসবিদরা প্রায়ই বলেন সারেকাত ইসলাম ছিল ইন্দোনেশীয় জাতীয়তাবাদের নার্সারি বা সূতিকাগার। মানে এটা ছিল সেই জায়গাটা যেখানে আধুনিক ইন্দোনেশিয়ার রাজনৈতিক চেতনার জন্ম হয়েছিল, হাতেখড়ি হয়েছিল। যদিও পরে এটা তার একক প্রভাব হারিয়ে ফেলে, কিন্তু এর রোপণ করা বীজ থেকেই ইন্দোনেশিয়ার স্বাধীনতার বিশাল গাছটা একদিন বড় হয়েছিল। যদি আমরা এর উত্তরাধিকারকে পয়েন্ট আকারে দেখি, তাহলে 4টে বিশাল অবদানের কথা বলতেই হবে। 1. এটা গণচেতনা জাগিয়েছিল। সাধারণ মানুষকে শিখিয়েছিল যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত হওয়া সম্ভব। 2. এটা ভবিষ্যতের নেতাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণোর মতো নেতাদের রাজনৈতিক হাতেখড়ি কিন্তু এই সংগঠনেই হয়েছিল। 3. এটা নতুন রাজনৈতিক ধারার জন্ম দিয়েছিল, যেমন কমিউনিস্ট পার্টি এবং আধুনিক ইসলামী দলগুলো। আর 4. এটা প্রমাণ করেছিল যে ধর্মীয় পরিচয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন আর শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে। সারেকাত ইসলামের ইতিহাস আমাদের দেখায় যে একটা আন্দোলন বিভক্ত হয়ে যাওয়ার পরেও একটা ভবিষ্যৎ জাতির জন্য অপরিহার্য ভিত্তি স্থাপন করতে পারে। এর সাফল্য এবং এর ব্যর্থতা দুটোই ইন্দোনেশিয়ার পরিচয় গঠনে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইতিহাসের এই রকম গভীর আর অজানা অধ্যায়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনাদের সমর্থনই আমাদের এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।